আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমাদের নেক্সট জেনের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের আরো একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। কি পড়বো? তোমরা যারা ইতিমধ্যে আমাদের পেজে সংযুক্ত আছো, তোমরা জানো আমরা বিগত ক্লাসে আমাদের উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যে অধ্যায়টা ছিল ওইটার লেকচার 1 আলোচনা করছি। আজকে আমরা যে অবশ্যই বিভিন্ন পদ্ধতি তারই ধারাবাহিকতায় আমরা আমাদের লাস্ট ক্লাসে সরলরৈখিক পদ্ধতিতে আমরা কিভাবে অবশ্যই নির্ধারণ করতে পারি ওই জিনিসটা দেখেছিলাম। আজকে তার পরবর্তী পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস শুরু করার আগে তোমরা একটু ভাইয়াকে জানাও ভাইয়ের কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা। আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ক্লাসটা নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দাও। ততক্ষণ আমি একটু শেয়ার করে দিচ্ছি, একটু জানাও ভাইয়ার কথা ঠিকঠাক মতন শোনা যাচ্ছে কিনা। দ্রুত, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। তোমরা একটু জানাও যে ভাইয়ের কথা ঠিকঠাক মতন শোনা যাচ্ছে কিনা আর ভাইয়ের মতন দেখা যাচ্ছে কিনা। আমি একটু শেয়ার করে দিচ্ছি, ততক্ষণে তোমরা একটু শেয়ার করে দাও। ওকে, সবাই দ্রুত যুক্ত হয়ে যায়। আমরা আমাদের লাস্ট ক্লাসে সরলরৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম, আমি যদি ভুল না করি। আজকে আমরা যে ক্রম হ্রাসমান জ্যার পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, এগুলা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো এগুলো, এই পদ্ধতিগুলো থেকে ইনশাআল্লাহ একটা না একটা সৃজনশীল তো থাকবে, এমসিকিউ একাধিক এমসিকিউ থাকবে, এটা শিওর। সো আশা করি বুঝতেই পারতেছেন আপনারা যে অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ। অলরেডি বায়ার শেয়ার করা ডান। আপনারা একটু শেয়ার করেন, ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। আমি কিন্তু দেখতেছি আপনারা কে কে শেয়ার করছেন না করছেন। ঠিক আছে, দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দেন, দ্রুত ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন। ওকে, দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন। সামিল বাসার ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা একটু জানান সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। একটু ওয়েট করি, একটু সবাই যুক্ত হোক। দ্রুত দ্রুত সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় আর ক্লাসটা একটু নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দিই। আকাশ মাহমুদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার কিনা কেউ একজন আমাকে একটু জানান যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভাইয়ের কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, এটা একটু কেউ একটু জানান। আর যারা যারা যুক্ত হয়েছেন আপনারা একটু আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, ক্লাসটা নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দেন। তাইলে কিন্তু ক্লাসের স্লাইডটা আপনারা আমাদের পেজে নক করলে স্লাইডের পিডিএফটা পাই যাবেন, যারা শেয়ার করবেন। ঠিক আছে, শেয়ার না করলে পাবেন না, যারা শেয়ার করবেন তারা পেয়ে যাবেন। ওকে, শুরু করি। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা অবশ্যই নিয়ে আলোচনা করতেছিলাম, রাইট? পদ্ধতিতে যাওয়ার আগে একটু আমরা যদি ফার্স্ট ক্লাস একটু রিকল করি, অবশ্যইটা কি ছিল? অবশ্যই ছিল হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত প্রতীক। তাহলে অবশ্যই ধার্য করা হয় কাদের উপর? স্থায়ী সম্পত্তির উপর। এখন আমরা স্থায়ী সম্পত্তির প্রকারভেদ দেখছিলাম। দৃশ্যমান স্থায়ী সম্পদ, যদি বলি কয়েকটা উদাহরণ, টেবিল, আসবাবপত্র, ফ্রিজ, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ভূমি, দালান কোঠা, এগুলো ছিল দৃশ্যমান স্থায়ী সম্পদের একটা মাত্র পার্ট। এন্ড দৃশ্যমান সম্পত্তির উপর আমরা অবশ্যই ধার্য করি, অর্থাৎ যেটা ওইটার ব্যবহারজনিত যে ক্ষতি সেটাকে আমরা বলি অবশ্যই, রাইট? এরপর আমরা দেখছিলাম অদৃশ্যমান সম্পদ, সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, এগুলোর উপর আমরা যেটা ধার্য করি সেটা হচ্ছে অবলোপন। এরপর আমরা দেখছিলাম স্থায়ী সম্পদের আরেকটা প্রকারভেদ, প্রাকৃতিক সম্পদ, তেলের খনি, গ্যাসের খনি, হ্যাঁ, পেট্রোলের খনি। তো এগুলোর উপর আমরা যেটা ধার্য করি সেটা হচ্ছে কি শূন্যীকরণ বা অপচয়। ঠিক আছে, আবার একটা স্থায়ী সম্পদ পাইছিলাম যেটার উপর কখনো কোনো কালেই অবশ্যই ধার্য করা হয় না, সেটা হচ্ছে ভূমি। এরপর আমরা মনে রাখতে বলছিলাম আপনাদেরকে অবশ্যই এর অঙ্কে
1 মাস সমান 30 দিন, 1 বছর সমান 360 দিন। 1 মাস সমান 30 দিন, 1 বছর সমান 360 দিন। এখন ফেব্রুয়ারি মাস যদি হয় এটাও 30 দিন। অবশ্যই অঙ্কে অলওয়েজ 1 মাস সমান 30 দিন, ঠিক আছে। এরপরে আমরা সরলরৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করছি, খুবই ইজি ছিল। এখানে আমরা কিছু টার্মের সাথে পরিচয় হয়েছিলাম, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, একটু আপনাদেরকে যদি মনে করাই দিই আর কি। আমরা যদি যেমন পাইছিলাম হচ্ছে কি সম্পত্তির ক্রয় মূল্য, সম্পত্তির যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, মনে আছে, কস্ট, সি দিয়ে। আবার আমরা নীতি পড়ছিলাম, স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিখতে হয়, বাজার মূল্যে নয়। ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্য নীতি মনে আছে। স্থায়ী সম্পদকে উদ্বৃত্ত পত্রে ক্রয় মূল্যে লিখতে হয়, অবসায়ন মূল্যে নয়। তখন ছিল চলমান ব্যবসা প্রতিষ্ঠান ধারণা নীতি। তাহলে ক্রয় মূল্যটা আমরা সি দিয়ে প্রকাশ করি। এরপর আমরা শিখছিলাম ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য জিনিসটা কি? ভগ্নাবশেষ মূল্য জিনিসটা হচ্ছে একটা স্থায়ী সম্পত্তি তার আয়ুষ্কাল শেষে, আমি অনুমান করতেছি আয়ুষ্কাল শেষ, তারপর একটা নির্দিষ্ট টাকায় বিক্রি করতে পারবো, যেটা আমরা স্ক্র্যাপ জিনিসপত্র বলি। ধরেন আপনার কাছে একটা মোবাইল আছে, কয় বছরের জন্য নিলেন? ধরেন 10 বছরের জন্য নিলেন মোবাইলটা, 10 বছরের জন্য নিলেন। কয় টাকা দিয়ে নিলেন? 1,10,000 টাকা দিয়ে নিলেন। তাহলে 10 বছর শেষ, যদি 10 বছর শেষ হয়ে যায়, তার মানে কি 10 বছর শেষে আপনার মোবাইলের ভ্যালু 0 হয়ে যাওয়ার কথা। 10 বছর শেষে আপনার মোবাইলের ভ্যালু 0 হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আপনি মনে করতেছেন 10 বছর শেষে আপনি মোবাইলটা 10,000 টাকায় বিক্রি করতে পারবেন। 10 বছর শেষে আপনি মোবাইলটা 10,000 টাকায় বিক্রয় করতে পারবেন। এটা কিন্তু নির্দিষ্ট কোনো ভ্যালু না, আপনি জাস্ট অনুমান করতেছেন। এটা কিন্তু আগে থেকে ডিটারমাইন্ড না, বা এটা লেনদেনটা হয়ে গেছে এমনটাও না। আমি জাস্ট অনুমান করতেছি আমার হাতের যে মোবাইল 1,10,000 টাকা দিয়ে কিনলাম, 10 বছর ব্যবহার করব, ব্যবহার পরবর্তী সময়েও গিয়ে আমি 10,000 টাকায় এই মোবাইলটা বিক্রি করতে পারবো। এই যে 10,000 টাকা, এই যে 10,000 টাকা, এটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। তো আমরা বিগত ক্লাসে দেখছিলাম ভগ্নাবশেষ মূল্যকে ইংরেজিতে কি বলে? সালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু। তো এটাকে প্রকাশ করা হয় এসবি দ্বারা, রাইট? এটাকে প্রকাশ করা হয় এসবি দ্বারা। এই ভগ্নাবশেষ মূল্য বিভিন্ন ছদ্মবেশে থাকতে পারে, ঠিক আছে। সাদিয়া যেমন ফেসবুক আইডি খোলার সময় এঞ্জেল সাদিয়া দিয়ে খুলে, ঠিক একইভাবে এই ভগ্নাবশেষ মূল্য বিভিন্ন নামে আসতে পারে। ভগ্নাবশেষ মূল্য, অবশিষ্ট মূল্য, অনিঃশেষিত মূল্য, অনুমানকৃত মূল্য, অনুমানকৃত বিক্রয় মূল্য। তাহলে যে নামেই আসুক না কেন, আমরা এটাকে প্রকাশ করব এসবি দিয়ে, এটাকে প্রকাশ করব এসবি দিয়ে। এরপরে এই যে একটু আগে বললাম, আপনার হাতের যে মোবাইলটা আপনি 10 বছর ধরে ব্যবহার করতেছেন, এই যে 10 বছর, এটাকে বলা হয় আয়ুষ্কাল। এটাকে কি বলে? আয়ুষ্কাল। বুঝি নাই? আচ্ছা, আয়ুষ্কাল। এই যে আয়ুষ্কাল, আয়ুষ্কাল মানে কি? একটা সম্পত্তি আমি যতদিন ব্যবহার করব। এখন আয়ুষ্কালটা বিভিন্ন নামে থাকতে পারে, ব্যবহৃত জীবনকাল, অনুমিত আয়ুষ্কাল, অনুমিত জীবনকাল, যে কোনো নামে থাকতে পারে। এটাকে আমরা প্রকাশ করি এন দিয়ে, অর্থাৎ নাম্বার অফ ইয়ার্স। এন দিয়ে, নাম্বার অফ ইয়ার্স। আয়ুষ্কালকে আমরা প্রকাশ করি এন দিয়ে, নাম্বার অফ ইয়ার্স। আপনারা যারা বিগত ক্লাস পড়ছেন তারা দেখছেন, দেখেন আপনার কাছে 1,10,000 টাকার একটা মোবাইল ছিল, ব্যবহার করা শেষও 10,000 টাকা থেকে যাচ্ছে, তার মানে আপনি আসলে ব্যবহার করতেছেন কত টাকা? 1,00,000 টাকা, ঠিক না? 1,00,000 টাকা। এই যে 1,00,000 টাকা ব্যবহার করতেছেন, এটাকেই বলা হয় অবচয়যোগ্য মূল্য। এটাকেই বলা হয় অবচয়যোগ্য মূল্য। আমরা যখন সরলরৈখিক পদ্ধতি করছিলাম তখন কিন্তু দেখছিলাম যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় অবচয়যোগ্য মূল্যের উপর, অবচয়যোগ্য মূল্যের উপর। এখন অবচয়যোগ্য মূল্য কেমনে বের করে? কেমনে বের করলাম এটা? 1,00,000টা জাস্ট আমি কি করছি? সি মাইনাস এসবি, অর্থাৎ সম্পত্তির ক্রয় মূল্য থেকে, সম্পত্তির ক্রয় মূল্য থেকে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিলেই আমার অবচয়যোগ্য বের হয়ে যায়। সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমার অবচয়যোগ্য মূল্য বের হয়ে যায়। বুঝছেন কিনা বলেন? যদি বুঝেন তাহলে একটা কাজ করেন, আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু ক্লাসে মেনশন করে দেন, ক্লাসটা একটু নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দেন, আপনাদের বিভিন্ন কলেজের যে গ্রুপ গুলো আছে ওগুলোতে শেয়ার করে দেন। দেখেন, জ্ঞান হচ্ছে বিতরণের জিনিস। আপনারা মনে করেন কি জানেন, আপনারা মনে করেন কিনা জানেন, আমরা অনেক সময় মনে করি আমি মনে হয় শেয়ার করলে আমার ফ্রেন্ড আমার থেকে যদি আগায় যায়, বিষয়টা আসলে এমন না। ধরেন আপনার একটা শেয়ারের কারণে আপনার 10টা ফ্রেন্ড যদি এই ক্লাসটা করে উপকৃত হয়, এটার জন্য আপনি একটা সওয়াব পাবেন, বুঝছেন?
তাহলে ক্লাসটা শেয়ার করে দেন, কিপটামি করিয়েন না। আর আপনারা যখন অনেকজন ক্লাস করেন তখন আমরা টিচার্সরা মোটিভেশন পাই, তখন দেখবেন এখন সপ্তাহে অ্যাকাউন্টিং ক্লাস একটা হচ্ছে, তখন সপ্তাহে দেখবেন 2টা হচ্ছে, আরো যখন এনগেজ হবেন 3টা হচ্ছে, আরো যখন এনগেজ হবেন সপ্তাহে 1টা ক্লাস আপনারা পাবেন। তাহলে এটার জন্য এখন এটা আপনাদের টোটালি আপ টু ইউ, আপনি কতটুকু আমাদেরকে দিচ্ছেন, আমরা কতটুকু আপনাদেরকে দিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা একজনও যদি ক্লাসে থাকেন আমাদের থেকে 100% পাবেন। ক্লাস কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আমাদের নেক্সট জেনে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনারা ক্লাস একটু শেয়ার করেন, নিজ নিজ টাইমলাইনে একটু শেয়ার করে দেন। ওকে, আমার এই কথাগুলো বলতে খুবই বিরক্ত, মানে লজ্জা লাগে, আমি বলি না সরাসরি আমার ক্লাস শেয়ার করা, এটা আপনাদের দায়িত্ব ভাই। আপনি উপকৃত হচ্ছেন, আপনি আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। আপনাদের থেকে তো আমরা টাকা নিচ্ছি না, ফ্রিতে করাই দিচ্ছি। আর এটা 110% শিওর থাকেন, ফ্রি ক্লাস দ্যাট মিনস এই না যে পেইড বেসের থেকে কোনো কিছু কম পড়াই। আমি পেইড বেসে যা পড়াই ফ্রি ক্লাসে তা পড়াচ্ছি, এডমিশনে যা পড়াই, আমার পার্সোনাল স্টুডেন্টকে যা পড়াই এখানেও তা পড়াচ্ছি, আমাদের নেক্সট জেনের পেইড বেসে যা পড়াই এখানেও তাই পড়াচ্ছি। তার মানে এখানে ফ্রি ক্লাস, মানে এটা না ক্লাসটার নাম ফ্রি, আপনাদের তো টাকা নেই, দ্যাট মিনস তথাকথিত ফ্রি ক্লাস না। তথাকথিত ফ্রি ক্লাস মানে আপনারা বুঝছেন, যেগুলো আপনাদের ট্রায়াল ক্লাস করতে যান যেটা হয় আর কি, সেটা না বলি। সো আমাদের দিক থেকে আমরা 100% আপনাদেরকে দিচ্ছি, আপনারা একটা আপনাদের 20% আমাদের দেন, অর্থাৎ আপনারা একটু টাইমলাইনে শেয়ার করবেন, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবেন। বাই দ্য ওয়ে, এতটুকু বুঝছেন কিনা জানা, এখন কিন্তু আজকে ক্লাস শুরু করি নাই, জাস্ট বিগত ক্লাস আমরা রিকল করছি। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন। মারিয়া ইসলাম ঐশী আপু আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সৌরভ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আয়েশা মিতু আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাওসিফা জান্নাত আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি নীলফামারী থেকে, তুমি কোথায় থেকে? এটা কি আমাকে বললেন? আমি ঢাকা থেকে। ওকে, যারা যুক্ত আছেন ক্লাসটা একটু শেয়ার করে দেন, ফ্রেন্ডদেরকে অবভিয়াসলি মেনশন করে দেন, ঠিক আছে? দ্রুত দ্রুত। আমি সবসময় চাই সবাই একসাথে জয়েন দিয়ে তারপরে মানে টপিকে ঢুকতে, যাতে মাঝখান দিয়ে আসি আপনারা আবার মানে দিক হারাই না পারেন আর কি। দিক হারানো বলতে ধরেন আপনাদেরকে পড়াইলাম, পড়ানোর পরে মাঝখান দিয়ে কেউ একজন আসলো, সে দেখবেন যার বুঝে নাই। তো আমি আসলে এই জিনিসটা চাই না আসলে, ঠিক আছে? আমি চাই আপনারা আসলে ক্লাসে প্রথম থেকেই থাকেন এবং শেষ পর্যন্ত থাকেন, ঠিক আছে? টপিকটা মোটামুটি ইজিও আছে, বাট অনেকের কাছে বিরক্তিকরও লাগে, বাট আমি আমার চেষ্টা রাখবে টপিকটা যাতে আপনাদেরকে পরিপূর্ণভাবে আমি গুছাই দিতে পারি, এটা আমার সর্বোচ্চ চেষ্টা রাখবে, ঠিক আছে? ওকে, আসেন কমেন্ট করবেন যখন আমি কোয়েশ্চেন করব, আদারওয়াইজ সবসময় কমেন্ট বক্সে থাকার যে দরকার নাই। রাকিব স্যার, হ্যাঁ বলেন। ওকে ওকে, আসেন তাহলে আজকের ক্লাস শুরু করি। আজকে যে পদ্ধতিটা পড়বো ওটার নাম কি? ক্রমহ্রাসমান পদ্ধতি। ওয়েট, যে পদ্ধতিটা পড়বো পদ্ধতিটার নাম কি? ক্রমহ্রাসমান পদ্ধতি, ডিমিনিশিং মেথড। আচ্ছা, ধরেন এখানে অনেকগুলো লাইন মনে আছে, বাট সবার শুরুতে যখনই ক্রমহ্রাসমান পদ্ধতির কথা চলে আসবে আপনি কিছু জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, ক্রমহ্রাসমান পদ্ধতিতে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কি, অবশ্যই অবশ্যই হার লাগবে, প্রশ্নে না থাকলে বের করতে হবে, অবশ্যই হার লাগবে। আমরা দেখছিলাম সরল রৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় অবশ্যই যোগ্য মূল্যের উপর। আমরা যখন ক্রমহ্রাসমান পদ্ধতি পড়বো তখন খেয়াল রাখবো এই পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় বহিমূল্যের উপর, এই পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় বহিমূল্যের উপর, এটা একটু মনে রাখতে হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই পদ্ধতিতে অবশ্যই ধার্য করতে গেলে আমাদের অবশ্যই 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 সারণী লাগবে, আমাদের অবশ্যই 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 সারণী লাগবে, আমাদের অবশ্যই 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 সারণী লাগবে। এই যে কয়েকটা লাইন বললাম, তাহলে আমরা যখনই ক্রমহ্রাসমান পদ্ধতি করব এই লাইনগুলো অবশ্যই কি করব, একটু মাথায় রাখবো। কি কি? যখনই পরীক্ষার প্রশ্নে দেখবো ক্রমহ্রাসমান পদ্ধতিতে সম্পত্তির অবশ্যই নির্ণয় করো, তখনই আমাদের বুঝতে হবে, কি বুঝতে হবে, অবশ্যই হার দেওয়া আছে কিনা। প্রশ্নে বলা থাকবে মিস্টার অমুক একটা ব্যবসা প্রতিষ্ঠানে এত তারিখে একটা সম্পত্তি ক্রয় করে, তিনি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবশ্যই ধার্য করে। এখন আমাকে কি আসলে ইশকাল দেওয়া আছে? না, অবশ্যই হার দেওয়া আছে, মাস্ট অবশ্যই হার দেওয়া থাকতে হবে। যদি আগে অবশ্যই হার দেওয়া না থাকে সেটা করতে হবে, আমার আগে অবশ্যই হারটা বের করতে হবে। এরপর এখান থেকে আমার আরেকটা কথা মনে রাখতে হবে,
ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় বহিমূল্যের উপর। ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় বহিমূল্যের উপর। এরপরে যেহেতু প্রত্যেকটা বছর বহিমূল্য চেঞ্জ হয়, এই জন্য ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতিতে অবশ্যই বের করার সময় আমাদের অবশ্যই সারণী কি করা লাগবে, বের করা লাগবে। এখন দেখেন, এখানে আমি জানি আপনারা সারণীর সাথেও পরিচিত না, অবশ্যই হারের সাথেও পরিচিত না, বহিমূল্যের সাথেও পরিচিত না। তাহলে আপনাদেরকে আগে এই জিনিসগুলো চিনাইতে হবে, এরপর আমরা ম্যাথে যাবো। এখন আমি ম্যাথ করা দিলাম, আপনারা কিন্তু এই জিনিসগুলো চিনবেন না। তাহলে আমরা একটু অবশ্যই ইয়াটা দেখি আসলে বহিমূল্য জিনিসটা কি, নাকি একটু দেখি। দেখেন, অবশ্যই হার হচ্ছে প্রশ্নে বলা থাকবে। আমরা যখন সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই হার করব, সরি ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতিতে অবশ্যই হার প্রশ্নে বলা থাকবে। ওই যে আমরা সরলরৈখিক কি করছিলাম, 10% হারে অবশ্যই 10% করে অবশ্যই এইভাবে বলা থাকবে। এখন ধরেন আপনাকে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই দেওয়া আছে, তো ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতির একটা পদ্ধতির নাম হচ্ছে দ্বিগুণ হ্রাসমান। দ্বিগুণ কার দ্বিগুণ? সরলরৈখিকের দ্বিগুণ। কার দ্বিগুণ? সরলরৈখিকের দ্বিগুণ। তো অবশ্যই হার নির্ণয় করার নরমালি সরলরৈখিক পদ্ধতিতে সূত্র ছিল, অবশ্যই হার কেমনে নির্ণয় করি সরলরৈখিক পদ্ধতিতে, যা সরলরৈখিকের জন্য, সরলরৈখিকে আমরা অবশ্যই হার দিয়ে লাগে না যদি বছর দেওয়া থাকে। সরলরৈখিক পদ্ধতি অবশ্যই হার নির্ণয় করার সূত্র ছিল হচ্ছে কি জানেন, 1/n × 100। অর্থাৎ 100কে সরাসরি আয়ুষ্কাল দিয়ে ভাগ দিলে সরলরৈখিক পদ্ধতিতে আপনার অবশ্যই হার বের হয়ে যায়। ঠিক আছে? এখন আমরা যেটা করব, আমাদের ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতিতে অবশ্যই হার নির্ণয় করা শিখতে হবে। কত হচ্ছে সেটা, কারণ প্রশ্ন অনেক সময় দেওয়া না থাকলে আমাদের বের করতে হবে। ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতি। এখন দেখেন, ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতিতে অবশ্যই হার জাস্ট কি দ্বিগুণ। কার দ্বিগুণ? সরলরৈখিক পদ্ধতির দ্বিগুণ। কিভাবে করব? জাস্ট 1/, আয়ুষ্কাল ইন্টু 100। এটা ছিল সরলরৈখিক, এটার দ্বিগুণ ইন্টু 2। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতিতে অবশ্যই হার নির্ণয়ের পদ্ধতি। পারবো? তাহলে এটাকে আমি যদি আরো সহজ করে মনে রাখতে চাই এমসিকিউর জন্য, 200/, আয়ুষ্কাল, এর বাইরে কোনো কিছু না। জাস্ট জিনিসটাকে একটু সূত্র আকারে সাজাইতাম। 200/, আয়ুষ্কাল, 200/, আয়ুষ্কাল। তাহলে এখন আসেন, ধরেন প্রশ্নে বলা আছে হচ্ছে যে কি, ধরেন প্রশ্নে বলা আছে মিস্টার সজীব তার ব্যবহারের জন্য, ব্যবসায়ী ব্যবহারের জন্য 1,10,000 টাকা দামের কি কিনলো? একটি মোবাইল কিনলো। একটি মোবাইল ক্রয় করলো, যার আয়ুষ্কাল 5 বছর। এইভাবে একটা ম্যাথ পরীক্ষায় আসলো। এখন যেটা বুঝতে হবে, প্রশ্নটা পড়ি। কি বললো? মিস্টার সজীব নামের একজন ব্যক্তি ব্যবসায়ী ব্যবহারের জন্য 1,10,000 টাকা দামের একটা মোবাইল ক্রয় করলো, যেটার আয়ুষ্কাল হচ্ছে কত? 5 বছর। প্রশ্ন বললো অবশ্যই হার কত? প্রথম কাজ, অবশ্যই হার কত? প্রশ্নে বলা থাকবে, যদি বলে মিস্টার সজীব সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করে, তাহলে সরলরৈখিক পদ্ধতিতে যদি অবশ্যই ধার্য করে,
তখন যদি অবশ্যই হার নির্ণয় করতে হয় কেমনে করব? অবশ্যই হার কেমনে করব? জাস্ট 1 ডিভাইডেড বাই অর্থাৎ 100 ডিভাইডেড বাই n, এটাকে আমরা কিন্তু লিখতে পারি। তাহলে জাস্ট কি করতে হবে? সজীব কি করবে? অবশ্যই হার সমান, অবশ্যই হার বের করতে চাইলে 100 কে n কত 5 দিয়ে ভাগ, অর্থাৎ 20%। এটা ছিল সরলরৈখিক পদ্ধতিতে 100 দিয়ে ভাগ। এখন এটা দ্বিগুণ যখন করব তখন হয়ে যায় ক্রমহ্রাসমান জায়ের পদ্ধতির অবশ্যই হার, অর্থাৎ ক্রমহ্রাসমান জায়ের পদ্ধতিতে অবশ্যই হার হবে এটার সাথে জাস্ট 2 গুণ করে দেন, তাহলে এটা হয়ে যায় 40%, রাইট? তখন এটা হয়ে যায় ক্রমহ্রাসমান জায়ের পদ্ধতিতে অবশ্যই হার। বুঝছেন কিনা বলেন? ক্রমহ্রাসমান জায়ের পদ্ধতির অবশ্যই হার বুঝছেন কিনা বলেন দ্রুত। সিয়াম হোসেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি সিয়াম সাইম সালমান আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। বুঝছেন কিনা যা বলেন। ক্লিয়ার কিনা সবার? সবার ক্লিয়ার কিনা বলেন। যারা এখনো ক্লাসটা শেয়ার দেন নাই, এগুলা ঠিক না। ওকে 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 ওকে। এখন আসেন, তাহলে আমরা অবশ্যই হার কিভাবে নির্ণয় করতে হয় শিখছি। এখন শিখবো বহিমূল্য জিনিসটা কি। বহিমূল্য চিনার আগে আমাদের চিনতে হবে অবশ্যই জিনিসটা কি। যদি এটা আমরা শিখছি আগে, একটা হচ্ছে অবশ্যই, আর একটা হচ্ছে পুঞ্জীবিত অবশ্যই। দুইটা টার্ম, একটা হচ্ছে অবশ্যই আর একটা হচ্ছে পুঞ্জীবিত অবশ্যই। জিনিসটা কি দেখেন, আপনার একটা মোবাইল, আমি সবসময় মোবাইল দিয়ে উদাহরণ দিই। ধরেন 1 লাখ টাকা দামের একটা মোবাইল 10 বছর ব্যবহার করবে, আমি সার্ভিস ভ্যালু দিলাম না। 1 লক্ষ টাকা দামের একটা মোবাইল 10 বছর ধরে ব্যবহার করবেন। নর্মাল পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর প্রথম বছর আপনার অবশ্যই কত হবে? 1 লক্ষকে 10 দিয়ে ভাগ দেন, নর্মালি এসে যায় 10,000 টাকা। আচ্ছা বুঝলাম। দ্বিতীয় বছর আপনার অবশ্যই কত হবে? আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর সমান, তাহলে আবার 10,000 টাকা। তৃতীয় বছর আপনার অবশ্যই কত হবে? আবারও 10,000 টাকা। আচ্ছা, চতুর্থ বছর আপনার অবশ্যই কত হবে? আবার 10,000 টাকা। পঞ্চম বছর ব্যবহার করলে আবার কত হবে? 10,000 টাকা। এতটুকু সবাই বুঝছি। তাহলে প্রতি বছর অবশ্যই হচ্ছে কত টাকা করে? 10,000 টাকা করে। এখন এই যে প্রতি বছর যেটা হচ্ছে এটাকে আমরা বলি অবশ্যই। এখন আপনি যখন দেখতেছেন দ্বিতীয় বছর শেষে আপনার টোটাল অবশ্যই হইলো কত টাকা? 20,000 টাকা। এটাকে বলা হয় পুঞ্জীবিত অবশ্যই। সম্পত্তি ক্রয় করা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যতদিন ব্যবহার করছি, যত বছরের অবশ্যই হয়েছে, সবগুলো অবশ্যের সমষ্টিটা হয় পুঞ্জীবিত অবশ্যই। তাহলে দ্বিতীয় বছর শেষে পুঞ্জীবিত অবস্থায় 20,000, যদি পরীক্ষায় আসে তাহলে তৃতীয় বছর শেষে কত? তাহলে প্রথম বছর 10,000, দ্বিতীয় বছর 10,000, তৃতীয় বছর 10,000, তাহলে আমার তৃতীয় বছর শেষে পুঞ্জীবিত অবস্থায় 30,000। তাহলে চতুর্থ বছর শেষে পুঞ্জীবিত অবস্থায়, চতুর্থ বছর শেষে, চতুর্থ বছর পর্যন্ত পুঞ্জীবিত অবস্থায় 40,000। তাহলে পঞ্চম বছর শেষে পুঞ্জীবিত অবস্থায়, পঞ্চম বছর এই যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছর শেষে পুঞ্জীবিত অবস্থায় 50,000। অর্থাৎ সহজ কথাই টোটাল অবশ্যের সমষ্টি। পুঞ্জীবিত অবশ্যই মানে হচ্ছে মোট অবশ্যের সমষ্টি। সম্পত্তি ক্রয় করা থেকে আজকের দিন পর্যন্ত মোট অবশ্যের সমষ্টি। সম্পত্তি ক্রয় করা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত মোট অবশ্যের সম্পত্তি সমষ্টি, এটাই হচ্ছে পুঞ্জীবিত অবশ্যই। এখন ধরেন সেম ম্যাথ, জাস্ট কি বললাম, ধরেন এই ম্যাথটাই, ওকে দেখেন জাস্ট প্রথম বছর শেষে পুঞ্জীবিত অবশ্যই ছিল 20,000 টাকা,
সরি দ্বিতীয় বছর শেষে। প্রথম বছর যা অবস্থা হয় তাই তো পুঞ্জীবিত অবস্থা হয়, এখানে তো একটা বছরের অবস্থা দেওয়া আছে। এখন আমি বললাম আপনার সম্পত্তিটার দাম কত ছিল? 1 লক্ষ টাকা। আপনার সম্পত্তির দাম ছিল 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দামের সম্পত্তি 5 বছর পর্যন্ত ব্যবহার করে আপনার পুঞ্জীবিত অবশ্যই হইল 5 বছর পরে আপনার পুঞ্জীবিত অবশ্যই হইল 50,000 টাকা। তার মানে আপনি ওই সম্পত্তিটা 50,000 টাকার ভ্যালু আপনি কি করে ফেলছেন? খরচ করে ফেলছেন। তাইলে বলেন সম্পত্তিটার আজকের মূল্য কত? 1 লক্ষ টাকা দামের একটা সম্পত্তি 50,000 টাকা আমি খরচ করে ফেলছি, তাহলে এটার আজকের মূল্য কত? বলেন সজীব ভাই, বলেন আজকের মূল্য কত? 1 লক্ষ টাকা দামের একটা সম্পত্তি 50,000 টাকা আমি বুক করে ফেললাম, তাহলে এটার আর কত টাকার মূল্য, কত মূল্য আছে? আর 50,000। ভেরি গুড। তাহলে আমি যে তার মানে কি আজকের মূল্য বের করতেছি 1 লাখ থেকে আমি যতটুকু ব্যবহার করছি পুঞ্জীবিত অবশ্যই অর্থাৎ অবশ্যের সমষ্টি, এটা যখন বাদ দিচ্ছি তাইলেই তো আমি অবশিষ্ট মূল্যটা পাচ্ছি, আজকের মূল্যটা পাচ্ছি 50,000 টাকা। কেমনে বের করলো? সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্য থেকে সম্পত্তির অর্জন মূল্য কত ছিল, এখান থেকে জাস্ট পুঞ্জীবিত অবস্থাটা বাদ দিয়ে দিল, তাইলে কি বের হচ্ছে আমার বহি। এই যে আজকের মূল্য বললাম, এটাকেই বলা হয় বহি মূল্য, এটাকেই বলা হয় বুক ভ্যালু, এটাকেই বলা হয় পুস্তক মূল্য। সহজ কথায় বুক ভ্যালু মানে সম্পত্তির কি আজকের মূল্য। সহজ কথায় বুক ভ্যালু মানে সম্পত্তির আজকের মূল্য, সম্পত্তির আজকের মূল্য। বুক ভ্যালু মানে হচ্ছে সম্পত্তির আজকের মূল্য। তাহলে এই যে সম্পত্তি কিনেছিলাম কত দিয়ে? 1 লক্ষ টাকা দিয়ে। পুঞ্জীবিত অবস্থায় ব্যবহার করে ফেলছি 50,000 টাকা, তাহলে বহিমূল্য 50,000 টাকা। তাহলে দেখেন আমি যখন অন্য পঞ্চম থেকে ষষ্ঠ বছরে যাব পুঞ্জীবিত অবস্থায় বৃদ্ধি পাবে, পুঞ্জীবিত অবস্থায় যদি বৃদ্ধি পায় বহিমূল্য আরো কমবে, এর পরের বছর আরো বৃদ্ধি পাবে, কারণ অবশ্যই 25 বছরের অবশ্যই যুগ হচ্ছে, তখন আবার বহিমূল্য কমবে, এইভাবে বহিমূল্য কমতে থাকবে। তাহলে এই বহিমূল্যের উপরই হচ্ছে মূলত ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয়। ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় কোন মূল্যের উপর? বহিমূল্যের উপর। আশা করি এখন আপনারা বুঝছেন বহিমূল্য জিনিসটা কি। এখন আপনারা বুঝছেন আশা করি বহিমূল্য জিনিসটা কি। তৌসিফ জান্নাত বুঝতে পারছি ভাইয়া, ভেরি গুড। বাকিরা জানান দ্রুত ক্লিয়ার কিনা, বাকিরা জানান বুঝতে পারছেন কিনা, দ্রুত জানান। দ্রুত জানান। আমি কিন্তু সবার কমেন্ট দেখতেছি। ওকে, তাহলে আমরা বহিমূল্য শিখলাম, তাই না? সবাই পারবো বহিমূল্য? ওকে, এখন আসেন ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতিতে অবশ্যই কেমনে নির্ণয় করতে হয় ওই জিনিসটা আমরা যাব। দেখেন ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতি, তার আগে আমরা প্রথম পেজে একটু যাই। এই যে তাহলে দেখেন ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতি সম্পত্তির বহিমূল্যের উপর সম্পত্তির কালার চেঞ্জ করতে হবে, সম্পত্তির বহিমূল্যের উপর শতকরা একটি নির্দিষ্ট হারে ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয়। তাহলে এখানে একটা অবশ্যই কি থাকবে? শতকরা একটি নির্দিষ্ট হার। এই যে শতকরা একটা নির্দিষ্ট হার, এটার নাম কি বলছি ভাই? অলরেডি এটা বলে দিছি, এটার নাম হচ্ছে অবশ্যই হার। এটা আপনাকে প্রশ্নে বলা থাকবে, এটার নাম হচ্ছে আপনার অবশ্যই হার। তাহলে দেখেন বহিমূল্যের উপর একটি নির্দিষ্ট শতকরা হারে
অবশ্যই ধার্য করা হয়। এবং এই পদ্ধতিতে দেখেন সরলরৈখিক পদ্ধতি যখন করছিলাম তখন কিন্তু আমরা অবশ্যই যোগ্য মূল্যের উপর অবশ্যই ধরি, মনে আছে? তাহলে অবশ্যই যোগ্য মূল্য আমরা কেমনে বের করতাম? ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিতাম। এইখানে কিন্তু এগুলা করা যাবে না, এই জন্য বলা হচ্ছে এই পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। প্রথম প্রশ্ন। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় বহিমূল্যের উপর, সরলরৈখিক পদ্ধতিতে কোন ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা, সরি ক্রমহ্রাসমান জের পদ্ধতি, কি বলি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় বহিমূল্যের উপর, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, বাংলাদেশের আয়কর আইন অনুসারে এটা উপযুক্ত, একটু পরে আসতেছে সেটা অবশ্য, এটা বুঝছেন সবাই? এরপর আসেন, এগুলো তো বুঝাইলাম আপনাদেরকে, যা যা লিখলাম। এরপরে সম্পত্তির বহিমূল্যের উপর নির্দিষ্ট হারে আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না। এরপরে দ্বৈত হ্রাসমান বলতে কি বুঝি? দ্বৈত হ্রাসমান বলতে বুঝাই সরলরৈখিক পদ্ধতির দ্বিগুণ, এটা অলরেডি ভাই আপনাদেরকে বলছি। এরপরে আয়কর অনুসারে স্বীকৃতি পদ্ধতি, এটা পরীক্ষা আসবে। তাহলে আয়কর অনুসারে স্বীকৃত পদ্ধতি হচ্ছে কোনটা? এই যে ক্রমহ্রাসমান জের পদ্ধতি, যেটা আজকে আমরা শিখবো। এবং এখানে অবশ্যই ধার্য করা হয় বহিমূল্যের উপর। বহিমূল্যকে আমরা চিনি, এটার অপর নাম অবলিখিত মূল্য, পুস্তক মূল্য, নেট লিখিত মূল্য, কিংবা বুক ভ্যালু অথবা রিটেন ডাউন ভ্যালু, একই কথা। তাহলে এটা কেমনে বের করি? শুধুমাত্র সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবশ্যইকে বাদ দিই। পুঞ্জীবিত অবশ্যই আমি সংক্ষেপে লিখলাম, সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে পুঞ্জীবিত অবশ্যইকে বাদ দিলেই আমরা কি পাই? বুক ভ্যালু, রিটেন ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু, পুস্তক মূল্য, নেট লিখিত মূল্য, অবলিখিত মূল্য, এটা পাই। রাইট? ক্লিয়ার কিনা? এরপরে তাহলে এগুলো অলরেডি আমরা বলে ফেলছি, রাইট? এরপরে প্রথম দিকে বেশি অবশ্যই দেখানো হয়, অর্থাৎ ক্রমান্বয়ে কমতে থাকে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি আর একটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এটা কেন হয় এটা মুখস্থ করতে হবে না, একটু পরে আপনারা পারবেন, কারণ আমরা যখন ম্যাথ করবো তখন। তাহলে এখন আসেন, তাহলে অবশ্যই সরলরৈখিক ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই হার নির্ণয় করার সূত্র কি? 1/, আয়ুষ্কাল ইন্টু 100/2। তার মানে এটাকে আমরা যদি শর্টকাট লিখতে চাই 200/, আয়ুষ্কাল, 200/, আয়ুষ্কাল, 200/, আয়ুষ্কাল, এইভাবে লেখা যায়। এরপর আরেকটা সূত্র দিছি, এটা আপনাদের লাইক এমসিকিউর জন্য লাগে আর কি, এই সূত্রের এখন দরকার নাই। ওকে, এই সূত্রের এখন দরকার নাই। তাহলে দেখেন 1/, সম্পদের আয়ুষ্কাল ইন্টু 100/2। আমি যদি 2 গুণ না করি তখন যেটা হয় সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই হার, আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই হার বের করতে হলে অবশ্যই কত দিয়ে গুণ দিতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে। অর্থাৎ বাংলা এটা হয় 200/, আয়ুষ্কাল, 200/, আয়ুষ্কাল। ওকে, শুধু এইটুকু, আর কোনো কিছু লাগবে না। এরপরে অবশ্যই হার তো পাইলাম, তাহলে ভাই অবশ্যই কেমনে নির্ণয় করব? তাহলে প্রত্যেকটা বছরের অবশ্যই নির্ণয় করার সূত্র হচ্ছে ওই বছরের বহিমূল্য ওইটার সাথে অবশ্যই হারটা গুণ করব। ইজি জিনিস না? ধরেন একটা সম্পত্তি প্রথম বছর বহিমূল্য ছিল 1 লক্ষ টাকা, অবশ্যই হার 40%, তাহলে আপনি 40% গুণ করেন, তাহলে কত হয়? 40,000 টাকা। এইভাবে তাহলে পরের বছর যেটার প্রথমবার 1 লক্ষ টাকা ছিল, 40,000 টাকা অবশ্যই হয়ে গেছে, তাহলে পরের বার এটার ভ্যালু কত আছে বলো? 60,000 টাকা। এখন ইজি না? তাহলে এটার আবার 40%, দ্বিতীয় বছর অবশ্যই হবে কত? 424,000 টাকা। এখন তৃতীয় বছর এটার বুক ভ্যালু কত? দেখেন আপনি 40,000 আর 24,000 টোটাল কত? 64,000 টাকা ব্যবহার করে ফেলছেন, 64,000 টাকা ব্যবহার করে ফেলছেন, এটা আর আছে কত? 26,000 টাকা। তাহলে এটার বুক ভ্যালু 26,000 ইন্টু আবার 40%। এইভাবে দেখেন, তাইলে জাস্ট এটা প্রথম বছরের অবশ্যই, এটা দ্বিতীয় বছরের অবশ্যই। তাহলে প্রথম বছরের পুঞ্জীবিত অবস্থায় কত? পুঞ্জীবিত অবস্থায় কত হয়? 40,000। দ্বিতীয় বছরে গিয়ে পুঞ্জীবিত অবস্থায় কত হবে? প্রথম বছর প্লাস দ্বিতীয় বছর, তাহলে 40 আর 24 কত? 64,000। এরপরে তৃতীয় বছরের অবশ্যই যখন বের করবেন এটা সহ যোগ করে আরেকটা বের হবে। এরপরে সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে আপনি এই জিনিসটা বাদ দিলে পুঞ্জীবিত বহিমূল্য পেয়ে যাবেন। ইজি জিনিস। তাহলে এটা জাস্ট কমন সেন্স, এখানে আসলে সূত্র মুখস্থ করারও প্রয়োজন পড়ে না আমাদের, টু বি অনেস্ট। এটা
এরপরে আসেন, আপনাদের জন্য এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে। দেখেন, আজিজ ট্রেডার্স 2015 সালে 1 জানুয়ারি তারিখে একটি যন্ত্র ক্রয় করে, যার ক্রয় মূল্য 1 লক্ষ টাকা। একটা যন্ত্র ক্রয় করছে আজিজ ট্রেডার্স, ওইটার ক্রয় মূল্য কত দেওয়া আছে? যার ক্রয় মূল্য 1 লক্ষ টাকা। আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। আমরা জানি এখানে বলছে ক্রমহ্রাসমান ব্যয়। ক্রমহ্রাসমান ব্যয় পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না। ক্রমহ্রাসমান ব্যয় পদ্ধতিতে একটি অবশ্যই সারণী তৈরি করো। সারণী করতে বলুক আর না বলুক, যদি শুধু অবশ্যই বের করতে বলে 5 বছর 6 বছর, আমাদের অবশ্যই অবশ্যই সারণীটা করতে হবে। আমাদের অবশ্যই সারণীটা করতে হবে। এখন এখানে কোনো আমাদের অবশ্যই হাত দেওয়া আছে নাই। আমরা জানি ক্রমহ্রাসমান ব্যয় পদ্ধতিতে অবশ্যই বের করতে বললে, এই যে ক্রমহ্রাসমান ব্যয় পদ্ধতিতে অবশ্যই বের করতে হলে আমার প্রথম কাজ অবশ্যই হার বের করতে হবে। কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান ব্যয় পদ্ধতিতে। এখন আমি অবশ্যই হার কেমনে বের করব? 1/, আয়ুষ্কাল ইন্টু 100/2 অথবা 200/, আয়ুষ্কাল, একই কথা। আপনি যেমনি ইচ্ছা করেন। সূত্র এটা তো আশা করি সবার মনে আছে। 2 গুণ না করলে হয়তো সরলরৈখিকের অবশ্যই হার, 2 গুণ করলে ক্রমহ্রাসমান ব্যয় পদ্ধতির অবশ্যই হার। তাহলে আমার আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর। তাহলে আমি যদি দেখেন, তাহলে এই যে 1/, আয়ুষ্কাল 5 ইন্টু 100 ইন্টু 2, 5 20 100 20 দ্বিগুণ 40, 40% হচ্ছে আমার অবশ্যই হার। 40% হচ্ছে আমার অবশ্যই হার। 40% হচ্ছে আমার অবশ্যই হার। 40% আমার অবশ্যই হার। এটা বুঝছি অবশ্যই হার কিভাবে নির্ণয় করতে হবে। রাফায়াত ইসলাম স্যার, মাশাআল্লাহ, চমৎকার, ধন্যবাদ রাফায়াত। রাফায়াত, ক্লাসে আরো আগে জয়েন হইতে হবে। তুমি ক্লাস জয়েন দিছো মাত্র 2 মিনিট আগে, তাহলে তো সমস্যা, মিস করে ফেলবা। তো চেষ্টা করবা রাফায়াত প্রত্যেকদিন 7, 6টা 15 তো একজনের পেজে থাকতে, ঠিক আছে? তাহলে মিস করবা না। ক্লাসে সবসময় রেগুলার থাকতে হবে, বুঝছো? এরকম লেট স্টুডেন্ট আমার একদমই পছন্দ না, ঠিক আছে? এরপর অনন্য ইসরাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এতটুকু বুঝছেন কিনা বলেন? এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, হোপসো আপনাদের ক্লিয়ার, রাইট? ওকে, এখন কি বের করব? অবশ্যই। তাহলে মনে রাখতে বলছিলাম, প্রথম কাজ অবশ্যই হার বের করলাম ভাইয়া। এরপর মনে রাখতে বলছি অবশ্যই কি করতে হয়? সারণী। তো সারণী তো করবো, আর ক্রমহ্রাসমান ব্যয় পদ্ধতিতে অবশ্যই ধার্য করতে হয় বহিঃমূল্যের উপর। আমি যদি ভুল না করি, ঠিক আছে? ক্রমহ্রাসমান ব্যয় পদ্ধতিতে অবশ্যই ধার্য করতে হয় বহিঃমূল্যের উপর। ক্রমহ্রাসমান ব্যয় পদ্ধতিতে অবশ্যই ধার্য করতে হয় বহিঃমূল্যের উপর। এখন আমরা তাহলে কি বের করব? অবশ্যই বের করব। আচ্ছা, প্রথম বছর যা ক্রয় মূল্য তাই বহিঃমূল্য, কারণ আজকে তো আর অবশ্যই হয় নাই যে বাদ দিব। এটাই তো সম্পত্তির আজকের মূল্য। এই যে দেখতে একটু হিজিবিজি লাগতেছে আমি জানি, একটু মনোযোগ দেন। প্রথমে যেটা দিছি সালটা বসাইলাম। প্রথমে যেটা দিলাম কি বসাইলাম? আচ্ছা, বেটার হয় আপনাদেরকে মানে আমি বুঝাই দিলে, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে জিনিসটা। দেখেন, পাঁচ বছর টোটাল, তাহলে আমরা একটা করে বেশি নিব। বাঁকা হয়েছে? ওকে, দুইটা। এটা অনেক কপি করা যায়, আচ্ছা সমস্যা নেই। এরপরে লক হয়ে যাবে। কোনো সমস্যা নাই। কয়টা হইলো? 1 2 3 4 5 6, ওকে।
আমাদের এতগুলো করে আসার দরকার নাই, কোনো সমস্যা নেই। আসেন এরপরে দেখেন, প্রথমে কি দিতে হবে? বছর দিতে হবে। এরপর আমার সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য, এরপরে অবশ্যই অবশ্যই বের করলাম, ভেরি গুড। এরপর আমার পুঞ্জীবিত অবশ্যই বহিমূল্য। কারণ আমার দেখেন এগুলো কিন্তু মুখস্থ করতে হয় না, আমার যা যা লাগবে, আমার প্রথমে বছরটা লাগবে, তাহলে আমি বছরটা দিলাম। এরপর আমার কি লাগবে? সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য, আর সেটাও দিলাম। এরপর অবশ্যই, আচ্ছা ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবশ্যই নির্ণয় সূত্র কি ছিল? বহিমূল্যের সাথে অবশ্যই হার গুণ করা, রাইট? বহিমূল্য ইন্টু অবশ্যই হার। আচ্ছা এই ম্যাথে আমরা অবশ্যই হার কত বের করছিলাম? 40%। 40%, 40%। এরপরে পুঞ্জীবিত অবশ্যই, এরপরে কোন মূল্য? বহিমূল্য। এখন আমরা একটু আমাদের প্রশ্নটা দেখি। দেখেন 2015 সালে কিনছেন, অর্জন মূল্য ছিল 1 লক্ষ টাকা, অবশ্যই হার 40%, আর কিছুই লাগবে না। দেখেন তাহলে আমি 2015 সালে কিনছি, তাহলে 2015, 2016, 5 বছর মেয়াদ ছিল, 2017, 2018, 1টা 2টা 3টা 4টা, 2019, তাহলে 5 বছর। দেখেন অনেক সময় প্রত্যেক সম্পত্তির আয়ুষ্কাল দেওয়া থাকবে 20 বছর, আপনাকে বলবে 5 বছরের করতে, ঠিক আছে? এই ম্যাথটা নেওয়ার একটা রিজন আছে, একটু পরে বলতেছি। সম্পত্তির অর্জন মূল্য ছিল কত টাকা? 1 লক্ষ টাকা, তাহলে আমি 1 লক্ষ টাকা লিখিয়ে দিচ্ছি। মাঝখানে আর কোনো সম্পত্তি কিনি নাই। যদি বলতো 2016 সালের মাঝামাঝি নতুন সম্পত্তি কিনছে, তখন এখানে আরেকটা সম্পত্তি যোগ করতাম, কিন্তু এখানে অর্জন মূল্য অলওয়েজ সেম, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। এরপরে অবশ্যই বের করার সূত্র কি? বহিমূল্যের সাথে অবশ্যই হার কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আসেন, বহিমূল্য প্রথম বছর তো আর এখনো তো অবশ্যই হয় নাই, তাহলে অবশ্যই সমান সমান 1 লক্ষ ইন্টু অবশ্যই হার 40%, তাহলে কত টাকা? 40,000 টাকা। তাহলে প্রথম বছর যা অবশ্যই তাই পুঞ্জীবিত অবশ্যই। কেন? কারণ সম্পত্তি ক্রয় করা থেকে আজকের দিন পর্যন্ত অবশ্যই কত? 40,000 টাকা। তাহলে আজকের দিনে সম্পত্তির বহিমূল্য কত? আচ্ছা এটা 1 লক্ষ ছিল না 10 লক্ষ ছিল? আমরা একটু দেখে আসি তো। আচ্ছা 1 লক্ষ টাকা ছিল। এখন দেখেন, তাহলে আপনি 40,000 টাকা ব্যবহার করে ফেলছেন। বহিমূল্য নির্ণয়ের সূত্র কি ছিল? ক্রয় মূল্য থেকে বা অর্জন মূল্য থেকে পুঞ্জীবিত অবস্থায় বাদ দিব। তাহলে খেয়াল করেন, এই মূল্যটা থেকে জাস্ট এই যে পুঞ্জীবিত অবস্থা এটা বাদ দিব, তাইলেই কিন্তু বহিমূল্য বের হয়ে যাবে। তাহলে আমার আজকের দিনে 1 লক্ষ টাকা, পুঞ্জীবিত অবস্থায় 40,000 টাকা, তাহলে বহিমূল্য কত? 60,000 টাকা। সবাই বুঝছি? তাহলে পরের বছর অবশ্যই ধরবো ক্রমহ্রাসমানে কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান পদ্ধতিতে কোন মূল্যের উপর? বহিমূল্যের উপর। তাহলে একটা বুঝেন, একটা ওয়ার্ড বুঝেন। তাহলে এবার আবার 60,000 টাকার উপর, কারণ আমি বহিমূল্যের উপর অবশ্যই ধরি। 60,000 ইন্টু 40%, তাহলে 424,000 টাকা। 60,000 ইন্টু 24,000। তাহলে দেখেন তো এইবার পুঞ্জীবিত অবস্থায় কত? প্রথম বছর 40,000, দ্বিতীয় বছর অবশ্যই হলো 24,000, তাহলে টোটাল পুঞ্জীবিত অবশ্যই এটার সাথে এটা যোগ করে দেন কোনাকুনি, অথবা এই দুইটা যোগ করে এখানে বসান, অথবা কোনাকুনি যোগ করে এখানে বসান। সহজ কথা, আমার টোটাল অবশ্যই কথা হইলো। তাহলে আগে ছিল 40,000, এখন 24, 40 আর 24-এ 64,000 টাকা, 64,000 টাকা, 64,000 টাকা। তাইলে বলেন বহিমূল্য কত? আমার সম্পত্তির অর্জন মূল্য ছিল 1 লক্ষ টাকা, পুঞ্জীবিত অবস্থায় মানে আমি ব্যবহার করে ফেলছি টোটাল 64,000 টাকা। তাহলে আমার কাছে আর সম্পত্তির যে ভ্যালু সেটা হচ্ছে 26,000 টাকা। আমার যে সম্পত্তির ভ্যালু সেটা হচ্ছে 26,000 টাকা। ওয়েট, ভগ্নাংশের মূল্য দেওয়া আছে না 10,000 টাকা? ওকে। এরপরে আসেন, 1 লক্ষ থেকে যদি 64,000 চলে যায়, তাহলে 36,000 টাকা। সরি, ক্লিয়ার? এরপরে তৃতীয় বছরে যখন অবশ্যই নির্ণয় করব, তাহলে বহিমূল্য আছে 36,000,
এটার 40% করেন এখন ক্যালকুলেটারে। ক্যালকুলেটার আছে? 36,000-এর 40%। ক্যালকুলেটারে করেন, আশা করি ক্যালকুলেটার সবাই ইউজ করতে পারেন। 36,000 ইন্টু 40%, তাইলে হয় 14,400 টাকা। এখন পুঞ্জীবিত অবস্থা কেমনে বের করব? হয় তিনোটা যোগ করবেন, নাইলে আগের দুইটা এখানে যোগ করা আছে এটার সাথে এই বছরেরটা যোগ করেন, তাইলে কত হয়? যোগ 14,700 টাকা, তাইলে হয় 28,000, কি বলি, 64,000 যোগ 14,700, তাইলে হয় 78,700 টাকা। 78,700 টাকা। এখন বহিমূল্য কেমনে বের করব? অর্জন মূল্য থেকে 78,400 টাকা বিয়োগ দিব, তাহলে বহিমূল্য আসে 21,600 টাকা। তাহলে বহিমূল্য হয় 21,600 টাকা। এতটুকু বুঝছেন কিনা বলেন? এতটুকু বুঝছেন কিনা বলেন? দেখি আপনারা বুঝতেছেন নাকি। এরপরে এখন 40% করবো বহিমূল্যের উপর, 21,600 ইন্টু 40%, তাইলে যেটা আসে সেটা হচ্ছে 21,600 ইন্টু 40%, 8,640 টাকা। তাহলে এখন পুঞ্জীবিত অবস্থায় কত হবে? আগের তিনটা যোগফল ছিল 78,040, এটা যোগ করে দেন, 78,040, তাইলে হয় 86,680। 86,680। এখন 1 লক্ষ থেকে যদি পুঞ্জীবিত অবস্থায় বাদ দিয়ে দিই, তাহলে চতুর্থ বছরে গিয়ে আমার অবস্থায় 12,960 টাকা। 12,960 টাকা। 12,960 টাকা। এখন এখানে একটা কাহিনী আছে। নর্মালি আমরা এইভাবে পঞ্চম বছর পর্যন্ত ম্যাথ করে ফেলবো, নর্মালি আমরা এভাবে পঞ্চম বছর পর্যন্ত করে ফেলবো, কিন্তু নর্মালি এভাবে করতে থাকবো এইভাবে যাইতে থাকবে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে দেখেন, আপনাকে কি বলছে? ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। যত বছর আয়ুষ্কাল তত বছরের অবশ্যই বের করে ফেলতেছেন। এখন যদি আমি এটার পঞ্চম বছরের অবশ্যই বের করে ফেলি, তাহলে এখানে বহিমূল্য অর্থাৎ মেয়াদ শেষে আজকের মূল্য থাকবে না কোনো। দেখেন 12,000 টাকা 960% গুণ করলে, 12,960 40% করলে যেটা আসবে এখানে থাকবে সামথিং। কিন্তু আমার এখানে একটা কাহিনী আছে, শেষ বছরে গিয়ে আমার ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ মূল্য রাখতে হবে কত টাকা? 10,000 টাকা। নর্মালি ম্যাথে ধরেন এটার মেয়াদ 20 বছর ছিল, তখন 5 বছরের অবশ্যই করার সময় আমরা এতক্ষণ যে নিয়ম করতেছি ওইভাবেই করতাম। কিন্তু এইখানে দেখেন মেয়াদ যতটুকু তত বছরের অবস্থা নির্ণয় করতেছি, তার মানে শেষ বছরে গিয়ে আপনার 10,000 টাকা ভগ্নাবশেষ মূল্য নিয়ে বের করে দেখাতে হবে। তাহলে এই যে এই জন্য আমরা কি করব, এখন 10,000 টাকা বহিমূল্য আগে থেকে দিয়ে দিব। তো 10,000 টাকা বহিমূল্য যদি আগে থেকে দিয়ে দিই, শেষ বছরের অবস্থায় বের করার নিয়ম কি? তাইলে শেষ বছরের অবস্থায় বের করার নিয়ম হচ্ছে, দেখেন 10,000 টাকা আগে থেকে রেখে দিছি, আমার বহিমূল্য আছে কত টাকা? 12,960 মাইনাস 10,000 সমান সমান 2,960 টাকা হচ্ছে আমার অবশ্যই হয়েছে। এটার সাথে পুঞ্জীবিত অবস্থায় যোগ করে দিন, ওইটার সাথে পুঞ্জীবিত অবস্থাটা যোগ করলে যত হবে সেটা হচ্ছে যে কি, 21,600 21,600 ইন্টু 40%, যেটা ছিল 8,640। ওকে, ওয়েট 36,000-এর 40% যখন হলো 78,700, 78,700 প্লাস 8,640, তাহলে যোগ করলে হয় 87,040। তাহলে যোগ করলে হয় এটা 87,040।
87,040 মাইনাস একক দশক শতক হাজার অযুত লক্ষ 12,960। হ্যাঁ ঠিক আছে, তাহলে 12,900 1 লক্ষ যদি বাদ দিই তাহলে 2,960। ঠিক আছে, তাহলে 87,040 এখন নতুন করে অবশ্যই 2,960, তাহলে 90,000 টাকা পুঁজি ব্যবহার করে ফেলছি লাস্ট বছরে। তাহলে এখানে আমি একটা নোট দিয়ে দিব, মানে নোটটা দিব হচ্ছে কিরকম, নোটটা দিব হচ্ছে নোট, ও সরি সরি, নোটটা আমরা দিতে পারি সেটা হচ্ছে ওকে, আমরা একটা নোট দিব। শেষ বছরের অবশ্যই ইজ ইকুয়াল টু বহিমূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এটা কিন্তু মুখস্থ জিনিস না, এটা কেমন আসলো আসেন, এটা কেমন আসলো শেষ বছরের অবশ্যই সমান বহিমূল্য যোগ ভগ্নাবশেষ মূল্য, এটা কেমন আসলো? কারণ ওরাই তো বলছে বাবা যে ব্যবহার করা শেষ 5 বছর পরে 10,000 টাকা থেকে যাবে। ধরেন এই সম্পত্তির মেয়াদ যদি 10 বছর হইতো, আমাকে যদি 5 বছরের অবশ্যই বের করতে বলতো, আমি কিন্তু নর্মাল নিয়মেই করে ফেলতাম 12,960 এর উপর 40% করে করে। কথা বুঝছেন? বলেন বুঝছেন কিনা? এটাই ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবশ্যই নির্ণয়, বুঝছেন কিনা বলেন? ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবশ্যই, বলেন বুঝছেন কিনা দ্রুত। ওকে, আশা করি সবাই বুঝছেন। ঠিক আছে, এরপরে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এরপরের পদ্ধতির নাম হচ্ছে, যদি এখানে লেখা হয় নাই, সেটা হচ্ছে বর্ষ সংখ্যার, তাহলে আমরা ক্রমহ্রাসমান পদ্ধতি শেষ, সমষ্টি পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। আচ্ছা, এখন এই পদ্ধতি যখন করব আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পদ্ধতিতে বারারোপিত বর্ষের ভিত্তিতে অবশ্যই ধরা হয়, এই ক্ষেত্রে অবশ্যই হার বিবেচনা করা হয় না। তাহলে প্রথম প্রশ্ন, অবশ্যই হার বিবেচনা করা হয় না কোন পদ্ধতি? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে। ঠিক আছে, এই পদ্ধতিতে অবশ্যই হার বের করার সময় অবশ্যই হারকে কি করা হয় না, বিবেচনা করা হয় না। এখন বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে যখন অবশ্যই নির্ধারণ করতে হবে, তখন সূত্র কি? এখানে যে কোনো একটা নির্দিষ্ট বছরের অবশ্যই বের করবেন আপনি, ধরেন সেক্ষেত্রে বের করার সূত্র হচ্ছে অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি ইনটু অবশ্যই যোগ্য মূল্য। এই অবশিষ্ট বছর বাই এইভাবে সূত্রটা দেখেন। অবশ্যই যোগ্য মূল্য কিভাবে বের করি? সি মাইনাস এস বি। এখানে আমাদের কারো আশা করি কোনো সমস্যা নেই। সি মাইনাস এস বি দিয়ে অবশ্যই যোগ্য, অর্থাৎ ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিই। তাহলে অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি, এটা আমরা কেমনে করি? এখানে হচ্ছে আপনাকে যে তম বছরের অবশ্যই বের করতে হবে, সেখান থেকে অবশিষ্ট বছর এন মাইনাস টি প্লাস 1, আর নিচে বর্ষ সংখ্যার সমষ্টি। আপনারা যখন 9 10 ছিলেন তখন সমান্তর দ্বারা গুণিতর দ্বারা এরকম ধারার ম্যাথ করছিলেন, তখন সমষ্টি বের করার সূত্র কি ছিল? n into n plus 1 divided by 2, n into n plus 1 divided by 2। তাহলে অবশিষ্ট বছর কেমনে বের করি? n minus t plus 1, আর সমষ্টি বের করার সূত্র কি? n into n plus 1 divided by 2। ঠিক আছে, দেখেন তাহলে একটা নির্দিষ্টতম বছরের অবশ্যই টি হচ্ছে কি? সময়, অর্থাৎ যে সময়ের অবশ্যই বের করতেছি। সি মানে ক্রয় মূল্য, এস বি মানে ভগ্নাবশেষ মূল্য। ইজি করে দিচ্ছি, আমরা একটা ম্যাথ দেখি তাহলে ইজি হয়ে যাবে। দেখেন এখানে
অবশ্যই সারণী করতে বললো, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবশ্যই সারণী করতে বলছে, রাইট? এই ম্যাথটাই দেখি আমরা। দেখেন এখানে আপনার প্রথমে কি বের করতে হবে, সূত্রটা একটু দেখেন। অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি ইনটু অবশ্যই যোগ্য মূল্য, অর্থাৎ n-t+1, n-t+1। এখন দেখেন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, 2015 সালের 1 জানুয়ারি তারিখে একটি যন্ত্র ক্রয় করে, যেটার ক্রয় মূল্য ছিল 1,10,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবশ্যই সারণী তৈরি করো। তাহলে প্রথমেই আমাদের কি লাগে, বর্ষ সংখ্যার সমষ্টি বের করতে হয় না? বর্ষ, তাহলে আমার কয় বছরের আয়ুষ্কাল, টোটাল আয়ুষ্কাল কত, 5 বছর। তাহলে 5 বছরের সমষ্টি আমরা বের করব। কেমনে বের করব? বর্ষ সংখ্যার সমষ্টি সমান বর্ষ সংখ্যার সমষ্টি। দেখেন তো 5টা বছর, এই যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 5 বছর। তাহলে এই যে বর্ষ সংখ্যা, এগুলোর সমষ্টি কত হবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5। তাহলে কত হয়? 2 একে 3, 3 এ 3 6, 6 এ 7 10, 10 5 15। তাহলে যে 15 বর্ষ সংখ্যার সমষ্টি। এটা কিন্তু থেকে আমরা সূত্র আনছি, বর্ষ সংখ্যার সমষ্টির সূত্র n into n+1 divided by 2। আমার n এর মান কত দেওয়া আছে বাবা? 5 বছর, ডিভাইডেড বাই 5 + 1 ডিভাইডেড বাই 2। তাহলে কত হয়? 5 একে 6, 5 6 30 ডিভাইডেড বাই 2, তাহলে হয় 15। তাহলে বলেন এই যে বর্ষ সংখ্যার সমষ্টি বের করলাম, সূত্রটা বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা? এটা হচ্ছে সূত্রের মাধ্যমে, আর এটা হচ্ছে যে কি, সুরাই টেকনিক। এই সূত্রটার মাধ্যমে মূলত বর্ষ সংখ্যার সমষ্টি আমরা বের করা শিখলাম। এখন দেখেন এখানেও সেম কেসটা করলো, বর্ষ সংখ্যার সমষ্টি। বর্ষ সংখ্যার সমষ্টি এইভাবেও করতে পারেন, অথবা আপনি এইভাবেও করতে পারেন। এরপরে আমার কি লাগে, আমরা যদি সূত্রের দিকে যাই, আমার অবশিষ্ট বছর লাগবে। তো অবশিষ্ট বছর তো প্রথম বছর শেষে অবশিষ্ট বছর একটা হবে, n-t+1 দিয়ে n-t+1 দিয়ে করতে হবে। এরপরে অবশ্যই যোগ্য মূল্য লাগবে। অবশ্যই যোগ্য মূল্য কেমনে বের করি? অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ দিয়ে। তাহলে আসেন আমরা এটা করি। অর্জন মূল্য দেওয়া আছে সরাসরি 1,10,000, এখানে কোনো সংস্থাপন ব্যয়তে দেওয়া নাই, মাইনাস ভগ্নাবশেষ মূল্য 10,000। তাহলে কত হবে? অবশ্যই যোগ্য মূল্য 1 লক্ষ টাকা। এই যে এখানে দেওয়া আছে অবশ্যই যোগ্য মূল্য 1 লক্ষ টাকা। অবশ্যই যোগ্য মূল্য 1 লক্ষ টাকা। ক্লিয়ার? এখন আমাদের যেটা করতে হবে, অবশিষ্ট বছর নির্ণয় করা শিখতে হবে, তাই না? তাহলে অবশিষ্ট বছর নির্ণয় করার একটা সূত্র দেওয়া আছে, দেখেন n-t+1। অর্থাৎ আপনার প্রথম বছরের অবশ্যই নির্ণয় করতে বললো, তাহলে প্রথম বছরের অবশ্যই বললে অবশিষ্ট বছর আপনারা কেমনে বের করবেন? এই যে অবশিষ্ট বছর, অবশিষ্ট বছর, তাহলে সূত্র কি ছিল? dt মানে d1, অর্থাৎ প্রথম বছর শেষে অবশ্যই নির্ণয় করতেছেন n-t+1, n-t+1। ঠিক আছে? আপনার n এর মান কত? 5। আপনি বের করতেছেন প্রথম বছর শেষে, প্রথম বছর শেষে, প্রথম বছর শেষ, প্রথম বছরের অবশ্যই বের করার জন্য অবশিষ্ট বছর বের করতেছেন কেমনে? 5 থেকে, তাহলে দেখেন টির মান কত? 1 + 1। 5 থেকে 1 গেলে কত? 1, 1 এর সাথে 1 যোগ করলে 5 থেকে 1 গেলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 5। তাহলে প্রথম বছর অবশিষ্ট বছর হচ্ছে কত? 5। এখন দ্বিতীয় বছর যদি আপনি অবশিষ্ট বছর বের করতে চান একইভাবে, তাহলে n এর মান 5, এখন কিন্তু টির মান 2 + 1। অনেকেই পণ্ডিতগিরি করে আগে দুইটা যোগ করে ফেলে, সাবধান, আগে বিয়োগের কাজ। 5 থেকে 2 গেলে কত? 3 + 1 = 4। তাহলে তৃতীয় বছর শেষে অবশিষ্ট বছর কত? n- টির মান কত? 3 + 1, 5 থেকে 3 গেলে 2 যোগ 1 3। এইভাবে প্রত্যেকটা বছর শেষে অবশিষ্ট বছর আমাদের বের করা জানতে হবে।
তাহলে এখন তো অবশিষ্ট বছর বের করলাম, এটা যদি চোরাই টেকনিক বলি, ওই যে সমষ্টি কিভাবে নির্ণয় করছিলাম, 1 2 3 4 5, ঠিক আছে? এখন উল্টা দিক থেকে লিখে আসেন, 5 4 3 2 1। তার মানে এই যে এখানে লিখলাম, এটাই হচ্ছে অবশিষ্ট বছর। আপনি দেখেন না নাইলে, অবশিষ্ট বছর। প্রথম বছর শেষে অবশিষ্ট বছর ছিল 5, তাই না? এই যে প্রথম বছর শেষে অবশিষ্ট বছর কত পাইছেন? 5 পাইছেন। দ্বিতীয় বছর শেষে অবশিষ্ট বছর ছিল 4, তাহলে এই যে দ্বিতীয় বছরের বরাবর অবশিষ্ট বছর 4। ক্লিয়ার? তৃতীয় বছর শেষে অবশিষ্ট বছর ছিল 3, তাহলে এই যে তৃতীয় বছর শেষে অবশিষ্ট বছর 3। তাহলে চতুর্থ বছর শেষে অবশিষ্ট বছর কত? 4। পঞ্চম বছর শেষে অবশিষ্ট বছর 1। ক্লিয়ার? এখন আমরা ম্যাথ করব। দেখেন, তাহলে 2000 সালগুলো বসাইলাম, যন্ত্রপাতির অর্জন মূল্যগুলো বসাইলাম। এখন কি করতে হবে? জাস্ট দেখেন, প্রত্যেকটার সাথে ভগ্না, ওই যে অবশ্যই যোগ্য মূল্য গুণ করলাম, অবশ্যই যোগ্য মূল্য, অবশ্যই যোগ্য মূল্য, অবশ্যই যোগ্য মূল্য, অবশ্যই যোগ্য মূল্য। অবশ্যই যোগ্য মূল্য যোগ করে কত দিয়ে গুণ করতে হয়? অবশিষ্ট বছর ডিভাইডেড বাই ভগ্নাবশেষ মূল্য। সূত্রটা দেখাই, এই যে প্রত্যেকটার সাথে কি করি, এই যে অবশ্যই যোগ্য মূল্য, সূত্র ছিল অবশ্যই যোগ্য মূল্য ইনটু অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি। আমরা বর্ষ সংখ্যার সমষ্টি বের করছি, একটু আগেই তো বের করলাম। এই যে বর্ষ সংখ্যার সমষ্টি বের করলাম কত? 15। তাহলে প্রথম বছর আমরা পাইছি অবশ্যই যোগ্য মূল্য 1 লক্ষ টাকা, ইনটু প্রথম বছর শেষে অবশিষ্ট বছর 5 ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি 15। শেষ। দ্বিতীয় বছর অবশ্যই যোগ্য মূল্য 1 লক্ষ, ইনটু অবশিষ্ট বছর কত? দ্বিতীয় বছর শেষে 4 ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি 15। তৃতীয় বছর শেষে অবশ্যই যোগ্য মূল্য ইনটু অবশিষ্ট বছর কত? তৃতীয় বছর শেষে 3 ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি 15। এইভাবে পঞ্চম বছর পর্যন্ত আমরা করব। দেখেন, শেষ বছরে গিয়ে অবশিষ্ট বছর কত? 1 বের করলাম। বের করে এখানে আরেকগুলোর কোনো কাজ নাই, জাস্ট কি, তাহলে পুঞ্জীবিত অবশ্যই সবগুলো অবশ্যই যোগ করে দিব, এরপরে বর্ষ সংখ্যার সমষ্টি। এগুলো 33,000 হবে না, এখানে ভুল আসছে। আমি যদি ক্যালকুলেটটা করে দিই, তাহলে দেখেন 1 লক্ষকে 15 দিয়ে ভাগ, তাহলে এটা হবে 666.67, ঠিক আছে? 13,333.33। 20,000। 26,666.67। 33,333.33। এগুলো হবে আনসার, ঠিক আছে? এখানে একটু ভুল হয়েছে, এগুলো হবে আনসার। ক্লিয়ার? এরপরে তাহলে প্রথম বছর 3, এরপরে দ্বিতীয় বছর এই দুইটা যোগ করব, এখানে বসাবো। তৃতীয় বছর এই তিনটা যোগ করে এখানে বসাবো। চতুর্থ বছর পুঞ্জীবিত অবস্থা আমরা নির্ণয় করা শিখছি, পঞ্চম বছর সবগুলো অবস্থা এখানে যোগ করব। আর বহিমূল্য কেমনে বের করি? অর্জন মূল্য থেকে বহিমূল্য বাদ, অর্জন মূল্য থেকে বহিমূল্য বাদ দিয়েই পুঞ্জীবিত অবস্থায় বহিমূল্য বের করি। বুঝছেন কিনা বলেন? রাতুল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা অবশ্যই সরলরৈখিক পদ্ধতি শেষ করলাম, ক্রমহ্রাসমান জায়ের পদ্ধতি শেষ করলাম, বর্ষ সংখ্যার সমষ্টি শেষ করলাম। আরেকটা পদ্ধতি আমাদের বাকি থাকে, সেটা হচ্ছে উৎপাদন একক বা কার্য একক পদ্ধতি। উৎপাদন বা কার্য একক পদ্ধতি খুবই ইজি। এই পদ্ধতিতে সম্পত্তির
মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিতে হয়, এর অর্থাৎ অবশ্যযোগ্য মূল্যকে উৎপাদন একক দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তার মানে বিষয়টা একটা ম্যাথ দেখলে আপনারা বুঝবেন। যেমন ধরেন আপনি একটা মেশিন কিনছেন, সহজ কথা, মেশিনটা ক্রয় করছেন 1,10,000 টাকা দিয়ে, ব্যবহার করা শেষে ভগ্নাবশেষ মূল্য থাকবে 10,000 টাকা। তাহলে বলেন এটার অবশ্যযোগ্য মূল্য কত? এই এই মেশিনটা থেকে আপনি ভ্যালু পাবেন কত? অবশ্যযোগ্য মূল্য সেটা হচ্ছে যে কি 1,00,000 টাকা। এতটুকু বুঝছি। এই যে 1,10,000 টাকা দামের একটা মেশিন কিনছেন, এটা দিয়ে আপনি উৎপাদন করতে পারবেন, ধরেন উৎপাদন করতে পারবেন 2 লক্ষ একক পণ্য, 2 লক্ষ একক পণ্য। তাহলে 1,00,000 টাকা দামের একটা মেশিন, এটা দিয়ে উৎপাদন করতে পারবো 2 লক্ষ একক পণ্য। তাহলে দেখেন অবশ্যই হচ্ছে কত টাকা করে? 1,00,000 টাকা করে, অবশ্যযোগ্য মূল্য 1,00,000 টাকার উপর। তাহলে প্রতি এককে কত টাকা করে যাচ্ছে? তাহলে 2 লক্ষ একক কত আপনার খরচ হয়? 1,00,000 টাকা, কারণ ভগ্নাবশেষ মূল্য তো মাইনাস করতে হবে, এটা তো অবশ্যই হচ্ছে না। তাহলে 2 লক্ষ একক করতে খরচ হয় 1,00,000 টাকা, তাহলে 1 একক করতে কত হবে? 2 লক্ষ দিয়ে ভাগ দেন 0.50। এখন ধরেন আপনি প্রথম বছর 3,000 একক পণ্য উৎপাদন করেন, বা প্রথম বছর ধরেন 50,000 একক উৎপাদন করলেন, তাহলে 50,000 দিয়ে গুণ, তাহলে যেটা আসবে 25,000 টাকা। কেমনে করলাম? সহজ কথা, অবশ্যযোগ্য মূল্যকে উৎপাদন একক দিয়ে ভাগ দিছি, তাহলে আমার একক প্রতি উৎপাদন বের হয়েছে না? তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে কত টাকা ছিল এখানে? একক প্রতি উৎপাদনটা যদি দেখি, জাস্ট এইটুকু দেখেন, 1,00,000কে যখন 2 লক্ষ দিয়ে ভাগ দিলাম, তাহলে আমার 1 একক উৎপাদন করতে খরচ হয় 50 পয়সা করে। তাহলে 50,000 একক করতে 50,000 দিয়ে গুণ, 25,000 টাকা খরচ হলো। এই ইজি জিনিসটাই এই ম্যাথের মাধ্যমে করতে হয় আমাদের। দেখেন এত তারিখে দেওয়া আছে আনুমানিক আয়ুষ্কাল এত টাকা, মেশিনটি 30,000 টাকা বিক্রি করা হবে। মেশিন দেখেন প্রথম বছর উৎপাদন করে 1,50,000 একক, দ্বিতীয় বছর উৎপাদন করে 1,20,000 একক, 17 সালে 1,30,000 একক, 18 সালে 60,000 একক, 19 সালে 40,000 একক। তাহলে এখন অবশ্যই সারণী করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে? অবশ্যযোগ্য মূল্য, ওইখান থেকে একক প্রতি অবশ্যই। তাহলে আমার সম্পত্তির ক্রয় মূল্য ছিল 2,63,000 টাকা, সংস্থাপন ব্যয় 17,000 টাকা, তাহলে যোগ করলে হয় 2,80,000 টাকা হচ্ছে আমার অর্জন মূল্য। উৎপাদন ক্ষমতা 5 লক্ষ টাকা, এবং মেয়াদ শেষে 30,000 টাকায় বিক্রি করা যাবে, তার মানে সালভেজ ভ্যালু 30,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য, তাহলে অবশ্যযোগ্য মূল্য হয় 2,50,000 টাকা। ঠিক না? তাহলে দেখেন এই যে আমার মেশিনের মোট ক্রয় মূল্য, এখান থেকে ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিছি, তাইলে অবশ্যযোগ্য মূল্য। আমি মোট উৎপাদন করতে পারবো কত একক? আমি মোট উৎপাদন করতে পারবো 5 লাখ কপি। আচ্ছা হ্যাঁ, আমি মোট উৎপাদন করতে পারবো 5 লক্ষ কপি ধরেন, ঠিক আছে? তাইলে কত হয়? আমি 5 লক্ষ দিয়ে ভাগ দিব, 5 লক্ষ দিয়ে ভাগ দিব, তাহলে কত হয়? 2,50,000 ডিভাইডেড বাই 5 লাখ, রাইট? এটা ক্যালকুলেশন করলে হবে 2,50,000, এটাকে আমি ভাগ দিব 5 লাখ দিয়ে, তাহলে আমার প্রতি একক করতে খরচ হয় 50 পয়সা করে। এখন দেখেন তাহলে 1 একক প্রতি একক উৎপাদন করতে 50 পয়সা, তাহলে প্রথম বছর উৎপাদন করছি কত একক? 1,50,000, তাহলে 1,50,000 একক দিয়ে গুণ দিব। দ্বিতীয় বছর উৎপাদন করছি 1,20,000 একক, তাহলে এটাকে 1,20,000 দিয়ে গুণ দিব। এখানে এই কাজটাই করছে। দেখেন প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, দেখেন তৃতীয় প্রথম বছর 1,50,000 একক উৎপাদন করছিলাম, এটা দিয়ে গুণ। দ্বিতীয় বছর 1,20,000 একক উৎপাদন করছিলাম, একক প্রতি উৎপাদন ব্যয় দিয়ে গুণ। তৃতীয় বছর 60,000 একক উৎপাদন করছি, চতুর্থ বছর একক প্রতি উৎপাদন দিয়ে গুণ। ক্লিয়ার? এগুলো তো আশা করি বুঝছেন পুঞ্জীবিত অবস্থার বহুমূল্য কেমনে বের করতে হয়। দেখেন সব এখানে দেওয়া আছে। প্রথম বছর 1,50,000 একক, দ্বিতীয় বছর 1,20,000 একক, তৃতীয় বছর 1,30,000 একক, চতুর্থ বছর 60,000 একক, 19 সালে 40,000 একক। তাহলে প্রত্যেক বছরের এককের সাথে একক প্রতি উৎপাদন ব্যয় বা একক প্রতি অবশ্যইটা কি করলাম? একক প্রতি অবশ্যইটা জাস্ট কি করে দিলাম? গুণ করে দিলাম। একক প্রতি অবশ্যইটা গুণ করে দিলে আমাদের কাহিনী এখানেই শেষ। বুঝছেন সবাই? সবাই বুঝছেন? ওকে, তারপরও আপনাদের কাজ এখন এই দুটা পদ্ধতি,
এর মধ্যে সরলরেখিকার ক্রমহ্রাসমানটাই বেশি আসে। আমাদের অবশ্যই অধ্যায়টা শেষ। নেক্সট ক্লাস আমরা অবশ্যই কয়েকটা প্র্যাকটিস দেখবো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, অবশ্যই আর কিছু যাবে না, মানে অবশ্যই পদ্ধতিগুলো শেষ, অবশ্যই অধ্যায় শেষ না, পদ্ধতিগুলো শেষ। অবশ্যই থেকে জাবেদা দাখিল আসে, তারপরে সম্পত্তির ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য, লাভজনিত ক্ষতি, এগুলো আসে। এগুলো আমরা শিখবো আমাদের নেক্সট ক্লাসে। ততদিনে আপনারা আপনাদের যে বই আছে নিজ নিজ বই থেকে এগুলো দেখবেন, পদ্ধতিগুলো প্র্যাকটিস করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন কিপ লার্নিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।